থেকে দুইটা কোশ্চেন আসছে। আগের ভিডিওতে আমরা একটা কোশ্চেন আলোচনা করেছি এবং বলেছি যে আগের ভিডিওতে যে যে কোশ্চেনগুলো আলোচনা করছি সেগুলো এখন যদি আমি এখন যে সৃজনশীলগুলো বাকি আছে সেগুলোর মধ্যে আবারও আসে তাহলে ওগুলোর অ্যান্সার করবো না, আমি বলে দিব আগেরটার মতো। একটু খেয়াল করেন যে এখানে আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকের বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেন। এখন দেখেন বৃত্ত কয়েকভাবে স্পর্শ করতে পারে, একটা বৃত্ত এই আরেকটা বৃত্ত এইভাবে এখানে স্পর্শ করতে পারে, মানে একবার গা লাগবে এবং ভিতরে ঢুকে যাবে না, এটাকে বলে বহিস্থভাবে স্পর্শ করা। আবার একটা বৃত্ত এইরকম আছে, আবার সেখানে আরেকটা বৃত্ত এইভাবেও থাকতে পারে। তাহলে এই বৃত্তের স্থানাঙ্ক যদি এ হয় আর এই বৃত্তের স্থানাঙ্ক যদি বি হয়, কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত আমি আগেও দেখাইছি আগের ভিডিওতে, যে কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধ যদি r1 হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি r2 হয়, r1 + r2 এর সমান হবে, তাহলে বহিস্থভাবে স্পর্শ করবে। আবার এটা বড় বৃত্তের কেন্দ্রটা যদি এখানে হয়, ছোট বৃত্তের কেন্দ্রটা যদি এখানে হয়, তাহলে এইটার কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বড় ব্যাসার্ধটা থেকে ছোট ব্যাসার্ধটা বিয়োগফলের সমান হলে বহিস্থভাবে স্পর্শ করবে। তাহলে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক তো আপনি পরে নির্ণয় করবেন, আগে তো আপনার জানতে হবে বৃত্ত দুটো কিভাবে স্পর্শ করছে, অন্তঃস্থভাবে স্পর্শ করছে না বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে আমরা আগে এই অনুরূপ কোশ্চেন কিন্তু আমরা করেছিলাম, যেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019-এ খ নাম্বার বৃত্তদ্বয় পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে এটা দেখাইতে বলেছে। তাহলে আমরা এখানে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ দুটো আইডেন্টিফাই করব, করার পরে আমরা দেখব যে এই ব্যাসার্ধ দুটোর যোগফল কি আমাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বের সমান হয় কিনা। আমি এই কোশ্চেনটা একটু করে দিতেছি, কিন্তু এরপরে আর এই টাইপ ফাইলে আসবো না, এবারের মতো এটা করে দিতেছি। তারপরে দেখেন এভরি স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা আমরা নির্ণয় করতে হবে। এখন হুবহু যদি ওইটা হয়ে যেত তাহলে করতাম না, কিন্তু আরেকটু বাড়তি আছে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে দেখেন এক নং যে বৃত্তের সমীকরণটা আছে এই খ নাম্বার কোশ্চেনের অ্যানসার করতে গেলে x² + y² - 8x - 6y + 16 = 0। তাহলে এটার কেন্দ্র কত, এই x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 4, এটাকে ধরে নেই। আচ্ছা y এর সহগকে -2 দিয়ে ভাগ করলে 3। ব্যাসার্ধ আমি বলেছিলাম যে √g² + h² - c, আমি ব্র্যাকেটও দিব না, g এর মান ফেলাস থাকবো, মাইনাস হোক সেটাও দিব না, সরাসরি এই কেন্দ্রে এটা বসাই দেব, g² + h² - c। তার মানে 4² 16 আর 16 কাটা, তাহলে এখানে শুধু 3 থাকবে ব্যাসার্ধ, এটা যদি r1 ধরি। এবার দ্বিতীয় বৃত্তটা নিয়ে কথা বলি, x² + y² = 4। তার মানে এই বৃত্তের কেন্দ্র আমরা এটা জানি যে এর কেন্দ্র 0 0, কারণ x এর সহগও নাই y এর সহগও নাই, আছে x² y²। আমি তো x এর সহগকে -2 দিয়ে ভাগ করেছিলাম, y এর সহগকে -2 দিয়ে ভাগ করেছিলাম, যেহেতু সেই পদগুলো নাই তার মানে এটার কেন্দ্রটা হবে 0 0, ধরে নিলাম কেন্দ্র 0 0, যেটাকে আমি b বিন্দু বলতেছি। আর ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধটাকে আমরা 2 বলতে পারি, r² = 2। তাহলে আমরা এখন এখানে দেখতেছি যে কেন্দ্রদের দূরত্বটাও বের করতে হবে, a আর b এর দূরত্বটা বের করি, a আর b একটু খেয়াল করি, √x2 - x1 হোল স্কয়ার, তারপরে 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার, x2 - x1 হোল স্কয়ার, y2 - y1 হোল স্কয়ার। তার মানে এই 4² প্লাস 3², তার মানে আমার দাঁড়াচ্ছে 4 4 16 3 3 আর 9, তার মানে হচ্ছে 25। তার মানে ফলাফলটা আমার দাঁড়াচ্ছে 5। তার মানে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 5 আর ব্যাসার্ধটার যোগফল দেখেন r1 + r2, r1 এর মান পাচ্ছি 3, r2 এর মান পাচ্ছি 2, 3 + 2 = 5। তাহলে আমরা বলতে পারি যেহেতু কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, সেহেতু বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করে, এবার আমি একটু আপনাদের জন্য সহজ করে ফেলি অন্তর্বিভক্তির সেই ফর্মুলাটা সরল রেখার। দেখেন আমি একটা কেন্দ্র পেয়েছি 0 0 আর একটা কেন্দ্র পেয়েছি 4 3, তাহলে এই ধরলাম এটা 0 0 আর এটা ধরলাম 4 3।
আচ্ছা একটা বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি 3, 0 0টা পাইছি 2, তার মানে এই দিক থেকে 2 একক দূরে আর এই দিক থেকে 3 একক দূরে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে x, y এই পয়েন্ট। এটা কিন্তু আপনারা অবশ্যই এর মধ্যে দিবেন না, রাফে আপনারা রাখবেন এই কথাটুকু। আমি সরল রেখে সেই ফর্মুলাটা দিয়ে বের করার চেষ্টা করতেছি। তা আমরা লিখে ফেলি যে মনে করি স্পর্শবিন্দু স্থানাঙ্ক স্পর্শবিন্দু x, y। তাহলে এবার x, y বলে আমরা একটা বৃত্তের কেন্দ্র a আরেকটা বৃত্তের কেন্দ্রকে b বলেছিলাম। তাহলে আমরা যদি বলি যে কেন্দ্র যদি ab, তাহলে এইটুকু কথা বলি যে স্পর্শবিন্দু x, y, তাহলে স্পর্শবিন্দু এইটুকু যদি বলি স্পর্শবিন্দু কেন্দ্রদ্বয়কে a ও b কে, এটাকে কি ধরছি b, তাহলে b টা আগে বলবো। দেখেন কেন্দ্র স্পর্শবিন্দু কেন্দ্রদ্বয়কে, কেন্দ্রদ্বয় বলতে আমি আগে b এর কথা বলতে চাচ্ছি। আপনি কি এর কথা বলতে চান? হ্যাঁ বলেন। তাহলে এভাবে বলবেন স্পর্শবিন্দু কেন্দ্রদ্বয়কে বা a ও b কে, যদি আপনি চিত্রটা দেখাইতে ওইভাবে তো দেখাইছেন তাহলে হবে a ও b কে কি অনুপাতে বিভক্ত করে আগে এর কথা বলছেন। তাহলে এর দিক থেকে আসবেন, এর থেকে কয় ভাগ? 3 ভাগ, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওকে। তাহলে অন্তর্বিভক্ত করলে আমরা কিন্তু অন্তর্বিভক্তির সূত্রটা জানি। এই বিন্দুর x বের করতে হলে এই ভাগের মান ইনটু দূরের x এর মান, আবার এই ভাগের মান 3 ইনটু দূরের x এর মান। আমরা এই মনে একটু এভাবে কিছু মনে করব না, এইভাবে করব। x এর মান বের করতে গেলে 2 ইনটু দূরের x এর মান মানে হচ্ছে 8, 2 2 4 2 গুণে 8, 3 ইনটু দূরের x এর মান 0, আর 2 ভাগের যোগফল। আবার y এর হিসাবটা করতে গেলে ঠিক একই ভাবে 2 ইনটু দূরের y এর মান মানে হচ্ছে 6 প্লাস 3 ইনটু দূরের y এর মান 0, আর নিচে হচ্ছে 2 ভাগের মান মানে হচ্ছে 5। তার মানে 8 ভাগ 5 আর 6 ভাগ 5। তাহলে স্পর্শবিন্দু, তার মানে হচ্ছে স্পর্শবিন্দুটা হচ্ছে আমাদের 8 ভাগ 5, 6 ভাগ 5, এটাই হচ্ছে আমাদের স্পর্শবিন্দু। গ নম্বরে বলছে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা। সাধারণ জ্যা বলতে এরকম, ধরেন এই একটা বৃত্ত আর একটা বৃত্ত এই দুইটা বৃত্ত যেই জায়গায় স্পর্শ করছে একটা আরেকটাকে, এইটা হচ্ছে সাধারণ জ্যা। আর এই সাধারণ জ্যাটা খুব সহজে বের করা যায়, একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করলে হয়ে যায়। তাহলে আমরা এরকম বলতে পারি যে আগে সমীকরণ দুটো উঠাবেন x² + y² - 8x - 6y + 16 = 0, আরেকটা হচ্ছে x² + y² = 4, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, ওকে। তাহলে আমরা বলতে পারি যে সাধারণ জ্যা, শুধু এটুকু বললে হবে, সাধারণ জ্যা, এই তো সাধারণ জ্যা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করে দিবেন। তাহলে ধরেন x² থেকে x² বিয়োগ করছেন, y² থেকে y² বিয়োগ করছেন, তাহলে সাধারণ জ্যা বলতে আমরা এখানে দেখতেছি -8x - 6y, এইখানে আছে +16, আর এই পাশে এটা 0, এটা থেকে এটা বিয়োগ হলে -4। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে -8x - 6y, এই 4 এই পাশে চলে আসলে হবে প্লাস, তার মানে হচ্ছে প্লাস 20 = 0। দেখেন এদিকে দুইটা জায়গায় মাইনাস আছে, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করি। মনে হয় কোন পাশে চলে গেছে, লেখাগুলো হয়তো দেখা যায়নি, আমি ওকে বলেছি তো -8x - 6y + 20 আমরা একবার লিখলাম। তারপরে এখানে থাকতেছে একটা মাইনাস দিয়ে গুণ করলে 8x - 6y + 6y - 20 = 0, তার মানে হচ্ছে 8x + 6y = 20। তার মানে হচ্ছে আমি যদি এদেরকে সবাইকে কত দিয়ে ভাগ করতে চাই, সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা আমি 20 সবার নিচে নিয়ে আসি, 8x ভাগ 20 + 6y ভাগ 20 = 1। স্যার এগুলো আপনি কেন করছেন? আচ্ছা কোশ্চেনটা শুনুন। কোশ্চেনটা হচ্ছে এই সাধারণ জ্যাটা যে ত্রিভুজ উৎপন্ন করে অক্ষদ্বয়ের সাথে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সাধারণ জ্যাটা আপনারা সরলরেখা নিঃসন্দেহে পড়েছিলেন যে এরকম একটা কথা, এরকম থাকলে এখান থেকে এখানে x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে এইটুক যদি a দূরত্ব হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক a0, আর এইটুক যদি b হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 0, b। আর এই ধরনের রেখা হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b ইকুয়াল টু 1। তার মানে x ভাগ a মানে x এর নিচে x এর অংশটা থাকবে, y এর নিচে y এর অংশটা থাকবে ইকুয়াল টু
আবার 1 হবে। তাহলে এই পার্টটাকে যদি সেইভাবে সাজিয়ে ফেলি আমি, x এর নিচে x এর অংশটা যদি হয় তার মানে 2 দিয়ে কাটতে পারি, 4 দিয়ে কাটতে পারি, তাহলে 2 ভাগ 5, তার মানে x এর নিচে 5 ভাগ 2। আচ্ছা, আবার প্লাস y এর নিচে 2 দিয়ে কাটা যায় না, তাহলে y 10 ভাগ 3 ইকুয়াল টু 1। তাহলে x অংশের দিকে এতটুকু, y অংশের দিকে এতটুকু, এইটুকু হচ্ছে আমাদের x এর দিকে হচ্ছে আমাদের তাহলে এই অংশ। তার মানে এটা এই চিত্রটার সাথে যদি আপনাকে দেখাই, তাহলে এখান থেকে এতটুকু অংশ কেটে নিছে 5 ভাগ 2, তাহলে এই কিন্তু স্থানাঙ্ক 5 ভাগ 2, 0। y এর মান কেন 0? x অক্ষ y এর মান 0 সেই জন্য এই কিন্তু স্থানাঙ্কটা তাহলে 10, 3 আর x এর মান 0, y এর মান 10, 3। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারলাম যে এটা x অক্ষকে কোন বিন্দুতে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা ছিল যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফল দুই ভাবে নির্ণয় করতে পারি। একটু দেখেন তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? আমি যদি বলি রেখাটি x অক্ষকে কোন বিন্দুতে 5, 2, 0, y অক্ষকে b বিন্দু ধরে নেই, তাহলে সেটা হচ্ছে আমাদের 10, 3 0 হবে আগে x এর মান 10, 3 এত বিন্দুতে ছেদ করে। ওকে, তাহলে আমার কাছে কোশ্চেন করছে যে অক্ষদ্বয়ের সাথে বললে সবসময় মূল বিন্দু একটা বিন্দু হিসেবে বিবেচিত হয়। তাহলে আমি যদি বলি ত্রিভুজ ও বা এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, দেখেন এটা কিন্তু একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। তাহলে x অক্ষের যে খণ্ডিত অংশ সেটাই হচ্ছে ভূমি, আর y অক্ষের যেটা খণ্ডিত অংশ সেটাই লম্ব। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি 5 ভাগ 2 গুণ উচ্চতা হচ্ছে 10 ভাগ 3। তার মানে বিষয়টা এটা দিয়ে কাটলে 5 হয়, তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 6, 25 ভাগ 6। হ্যাঁ, এটাই হচ্ছে বর্গক্ষেত্র। আপনারা যদি এইভাবে না করে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে করেন তাহলেও পারেন। ঘড়ির কাঁটার বিপরীত দিক করলে যেমন প্রথমে 0, 0, তারপরে 5 ভাগ 2, 0, তারপরে 10 ভাগ 3, 0, আবার 0, 0 বিন্দু টানলেন। আবার কেউ যদি এই নির্ণয় পদ্ধতি করেন সেটাও হবে, যেভাবে করেন। চট্টগ্রাম বোর্ড 2019 খ নাম্বার কোশ্চেনে বলছে ও কেন্দ্র বিশিষ্ট পি বৃত্তের পি বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে। শুনুন, অবিলম্ব আর স্পর্শক যেটাই বলুক আগে বৃত্তের সমীকরণ লাগবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ তো আমি এখনো পাইনি, এটা হচ্ছে ও। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এই হচ্ছে এই ও যদি কেন্দ্র হয় আর এটার উপরে দেখেন বৃত্তের উপরে এন কিন্তু একটা বিন্দু আছে, তাহলে এখান থেকে এখানে x এর মানের দূরত্বটা কিন্তু 2, এটা থেকে আমরা বুঝতে পারতেছি। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধটা 2, তাহলে সেই বৃত্তের সমীকরণটা বের করে নিতে হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আমরা যদি ও এন এইভাবে বলি, ও এন ইকুয়াল টু এইভাবে দিয়েও বের করি যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এভাবে বের করে দেখাই, তাহলে √2 স্কয়ার মানে আলটিমেটলি 2 পাচ্ছি আমরা। আচ্ছা, এবং এই বৃত্তের কেন্দ্র ও, এটা শিওর আমরা এখন ব্যাসার্ধ x এর বৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলি কিভাবে, h কে কেন্দ্র এবং r ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ √x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করে কেন্দ্র আর ব্যাসার্ধ ফিক্সড হলে এই সূত্রটা ব্যবহার করব আমরা। কিন্তু আমরা নরমালি বৃত্তের সমীকরণ ধরি x² + y² + 2gx + 2y + c = 0 কেন ধরি? সেখানে কেন্দ্র আর ব্যাসার্ধ দুইটাই ফিক্সড থাকে না, হয়তো একটা ফিক্সড থাকে আর একটা ফিক্সড থাকে না এরকম। আচ্ছা, বিশেষ করে ব্যাসার্ধটা ফিক্সড থাকে না ওখানে। তাহলে আমরা বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হচ্ছে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, r মানে 2 স্কয়ার মানে 4। তার মানে বৃত্তের সমীকরণটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। খুব ছোট কোশ্চেনটা,
কিন্তু যেভাবে চিত্র দিয়েছে বোর্ড পরীক্ষায় এটা দেখি তো শিক্ষার্থীরা হতাশ। তাহলে আমরা বৃত্তের সমীকরণটা এরকম x² + y² = 4 এটা পেয়ে গেলাম। এখন আমাদেরকে বলছি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে। আমাদের মনে আছে যদি বৃত্ত সমীকরণটা এমন হয় x² + y² = a², অর্থাৎ কেন্দ্র 0 0 তে হয়, তাহলে আমাদের x1 আর y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে এইরকম। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হবে x(x1 + y(y1) x(x1 + y(y1) = আমাদের আগের মতো এই পাশে a² থেকে যাবে। আমরা একটু বৃত্তের স্পর্শকের সমীকরণ, হ্যাঁ স্পর্শকের সমীকরণ এরকমটাই থাকবে। আচ্ছা, তাহলে আমরা কত বিন্দু থেকে দেখেন তো, এটা বলেছে যে P বিন্দু, তাহলে P বিন্দু হচ্ছে 1, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এত বিন্দুতে প্রদত্ত বৃত্তের মানে যেটা আমরা পেয়েছি স্পর্শকের সমীকরণ, প্রদত্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে x(x1) তার মানে x এর সাথে x1 হিসেবে আছে 1 + y(y1) y1 এর মান আছে √3 = এই পাশে 4 এর 4ই থাকবে। তার মানে x + √3y = 4। আর এরপরে বলছে অবিলম্বের সমীকরণ এই বিন্দুতে। মনে রাখবেন স্পর্শকের উপরে মানে এই রেখার উপরে লম্ব রেখাটাই মূলত অবিলম্ব। তাহলে আমরা চেঞ্জ করে দিলেই হয়, কোনো সূত্র ব্যবহার না করে। তাহলে আমরা লিখি যে অবিলম্বের সমীকরণ P(1√3) বিন্দুতে অবিলম্বের সমীকরণ। আমি কিন্তু আগে বলেছিলাম যে লম্ব রেখা কিভাবে নির্ণয় করে, x এর সাথে আছে 1 1 যাবে, y এর সাথে যাবে, x এর সাথে একটা বাড়তি মাইনাস আসবে, ঠিক আছে? তাহলে সেটা অবিলম্বের সমীকরণ হয়ে যাবে। তাহলে আমরা যদি বিষয়টাকে এইভাবে করি যে √3 x এর সহগ y এর y এর সহগ x এর √3x - y এইটুকুই, আর এই কেটা আসবে না, কিন্তু এই 4টা আসবে না, =0 অবিলম্বের সমীকরণ। আমরা এইরকমটা এইটুকু চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে, সূত্র অ্যাপ্লাই করা ছাড়াই। ওকে, এরপরে আমরা করব এটা গ নম্বরে কি বলছে দেখেন। গ নম্বরে বলছে যে a ও b বিন্দুতে a ও b বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই যে a বিন্দু আর এই b বিন্দু, এই a আর b বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদের। আমরা যেটা আছে একটু মুছে ফেলি, তারপরে a আর b বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করি। গ নম্বর প্রশ্ন, a ও b বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, a আর b বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা ছিল গ নম্বর প্রশ্ন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, এই বৃত্তটাকে যদি আমি সরায় আঁকি এইভাবে, তাহলে বৃত্তটা এরকম ছিল। এই ছিল বৃত্তের কেন্দ্র 2, -3। এখান থেকে এই বিন্দুতেও কিন্তু বৃত্তটা স্পর্শ করে 2, 0। দেখেন তো এই কেন্দ্র থেকে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ? এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে মনে আমরা বৃত্তের সমীকরণটা খুব সহজে নির্ণয় করতে পারবো। আবার আমরা আরো একটা কথা বলেছিলাম যে একটা বৃত্ত যদি এভাবে x অক্ষকে স্পর্শ করে, খেয়াল করেন এখান থেকে 3 একক আসছে আর এখান থেকে 2 একক উঠছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 3 তাহলে বলেন তো x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? বৃত্তের ব্যাসার্ধ কোনটা হবে? y এর মান। আবারও বলছি, যদি x অক্ষকে স্পর্শ করে বৃত্ত, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের y এর মান। যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের x এর মান। এই যেটা কিভাবে দেখেন, এখান থেকে এখানে 3, এখান থেকে এখানে 2, এই জন্যই বিন্দুর স্থানাঙ্ক 3 হয়েছে। ওই 2টাই কিন্তু মূলত এই y এর মান। ওকে, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু যেহেতু x অক্ষকে স্পর্শ করছে y এর মান, তবে নেগেটিভ হচ্ছে না, কারণ ব্যাসার্ধ অলওয়েজ পজিটিভ হয়, স্থানাঙ্ক নেগেটিভ হতে পারে, কারণ ব্যাসার্ধটা হবে 3।
আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা আমাদের বৃত্তের সমীকরণ, হ্যাঁ, তাহলে আমরা বলি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা কেমন? x - 2 হোল স্কয়ার প্লাস y - -3 হোল স্কয়ার প্লাস x r স্কয়ার। এখন r বলতে কি, যেহেতু x অক্ষকে স্পর্শ করছে কেন্দ্রে y এর মান, -3 আছে, কিন্তু -3 হবে না, মডিউলাস -3, অর্থাৎ পজিটিভ মানটা নিতে হবে এবং ব্যাসার্ধ স্কয়ার। আচ্ছা তার মানে হচ্ছে এটাকে যদি আমি সমীকরণে রূপান্তর করে ফেলি বা এরকমই থাকুক, x - 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার = 9 থাকলো এভাবে। এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আচ্ছা এখন একটা বিষয় বুঝেন, আমরা কিন্তু সব সময় জানি এই y অক্ষের উপরে কার মান শূন্য? y অক্ষের উপরে x এর মান শূন্য। তো এই বৃত্তটা যেহেতু y অক্ষকে কোনো দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে আমি শিওর ওই দুইটা পয়েন্টে x এর মান শূন্য হবে। তাহলে আমি যদি এই বৃত্তের সমীকরণে x এর মান শূন্য বসাই, তাহলে কেবল y এর মান বের হয়, আর সেই y এর মান কিন্তু এই দুইটা পয়েন্ট, অন্য কিছু নয়। আবার বলতেছি, আমরা জানি x অক্ষের উপরে y এর মান শূন্য, y অক্ষের উপরে x এর মান শূন্য। তো যেহেতু আমার y অক্ষে বৃত্তটা দুইটা পয়েন্টে ছেদ করেছে, দুইটা পয়েন্টে মিলিত হয়েছে, তা আমি y অক্ষের উপরে যেহেতু x এর মান শূন্য, আমি বৃত্তের সমীকরণে x এর জায়গায় শূন্য বসাইলে যেই মান পাবো, যেই y এর মান পাবো, সেগুলো হচ্ছে এই দুইটা পয়েন্টের মান। কারণ আমি ওখানে x এর মান আগেই 0 ধরেছি, x এর মান 0 ধরা মানে এটা y অক্ষের উপরে থাকা, আর y অক্ষের দুইটা মান পাবো, সেই দুইটা এই একটা মান, এই একটা মান, যেটা বেশি বড় সেটা হবে এখানে, যেটা ছোট সেটা হবে এখানে, কারণ দিকে নেগেটিভ বেশি, এই জন্য। তাহলে আসেন আমরা ওই সমীকরণের মধ্যে x এর মান 0 ধরব। সমীকরণের মধ্যে যদি আমি x এর মান 0 ধরি, তাহলে কি আসে দেখেন। আচ্ছা আমি লিখব a ও b বিন্দুর জন্য, a ও b বিন্দুর জন্য a ও b যেহেতু y অক্ষে ছেদ করছে, তাহলে x এর মান 0 ধরতে হবে। বা a ও b বিন্দুতে, সেটাও বলতে পারি a ও b বিন্দুতে x = 0, তাহলে x এর মান এর মধ্যে 0 বসিয়ে দেই। তাহলে 1 নং ইমপ্লাইজ দ্যাট বৃত্তের সমীকরণের মধ্যে 0 - 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার = 9। তার মানে এখানে পাচ্ছি কত? 4 প্লাস এটাকে যদি আমি একটু সমাধান করে ফেলি বা এরকম থাকুক, y + 3 হোল স্কয়ার = 9। তার মানে আমরা পাচ্ছি y + 3 হোল স্কয়ার = 9। 4 এর পাশে গেলে থাকে 5, স্কয়ারটা যদি আমি দিয়ে দেই, তাহলে y + 3 = ±√5। তার মানে y এর মান পাচ্ছি ±√5 -3। তার মানে y এর দুইটা মান, y এর একটা মান হচ্ছে +√5 -3, আর একটা হচ্ছে -√5 -3। এই মানটা ছোট, কারণ দুইটাই মাইনাস, আর এই মানটা বড়। তার মানে এই ছোট মানটা হবে এখানে, অর্থাৎ y এর x এর মান তো 0 আগে বলে দিয়েছি, y এর মান -√5 -3, আর এই পয়েন্টের মানটা হবে x এর মান তো আগেই 0, y এর মান +√5 -3। তার মানে a আর b বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে নিম্নের a বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আচ্ছা a বিন্দুর স্থানাঙ্ক, x এর মান 0 আর y এর মান হচ্ছে +√5 -3। b বিন্দুর স্থানাঙ্ক 0, -√5 -3। ওকে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র AB রেখার উপরে অবস্থিত। আচ্ছা আমি প্রথমেই, যেহেতু আমার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, মনে করি বৃত্তের সমীকরণ, x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের কেন্দ্র কত? -g - f, রাইট? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার আমরা বলেন, এরকম যদি একটা রেখা থাকে
আমি যদি বলি এই রেখার উপরে 2,5 বিন্দু অবস্থিত, তাহলে রেখার মধ্যে কি 2,5 বিন্দু বসানো যাবে না? অবশ্যই যাবে। কোন রেখার উপরে কোনো বিন্দু থাকলে সেই বিন্দুটা ওই রেখাকে সিদ্ধ করে। তাহলে এই কেন্দ্রটা এই উদ্দীপকে যে রেখাটা দেওয়া আছে সেই রেখাকে সিদ্ধ করবে, বলছে এবি রেখা। এটাই কিন্তু এবি রেখা। বলছে কেন্দ্র এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এবি রেখার উপরে অবস্থিত, তার মানে এই রেখাকে সিদ্ধ করবে। যেহেতু কেন্দ্র এবি রেখার উপর সেহেতু আমরা কি করতে পারি, x এর জায়গায় মাইনাস জি, তার মানে -3g, এটার জায়গায় যে মাইনাসের বসে প্লাস 4f প্লাস 12 = 0। এইটা একটা নং পেয়ে গেছি। আসলে বিভিন্ন ধরনের শর্ত দেয়া থাকে, সেই শর্তের অধীনে জিএফসি এর মান বের করে দিতে হবে। এই একটা সমীকরণ পেয়েছি। এরপরে বাকি প্রশ্ন করি। বাকি প্রশ্ন বলছে এবং যা মূল বিন্দু, আবার মূল বিন্দু দিও যা ভেক্টরটা। আচ্ছা, তাহলে লিখি এই পাশে যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী, অতএব x এর জায়গায় 0 প্লাস y এর জায়গায় 0, x এর জায়গায় 0, y এর জায়গায় 0 প্লাস c = 0, আলটিমেটলি c = 0। আচ্ছা, এরপরে দেখতেছি ও x² + y² - 4x - 8y - 5 বৃত্তের কেন্দ্র দিয়েছেন। তার মানে এই বৃত্তের কেন্দ্রটা, প্রশ্নে একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তের কেন্দ্রটা বের করব, সেই কেন্দ্র আবার এটার মধ্যে বসাবো, কারণ সেই কেন্দ্র দিয়েও এই রেখার বৃত্তটা যায়। আচ্ছা, দেওয়া আছে প্রশ্নে একটা বৃত্ত, যেটা হচ্ছে x² + y² - 4x - 8y - 5 = 0। ওকে। আচ্ছা, তাহলে এটার কেন্দ্র কত? আমরা কিন্তু বলেছিলাম যে -g - a, মানে x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করব। এটার সহগকে -2 দ্বারা ভাগ করলে শুধুই 2, এটার সহগকে -2 দ্বারা ভাগ করলে 4। আচ্ছা, তাহলে এই কেন্দ্র দিয়েও নাকি এই বৃত্তটা যায়। যেহেতু 2, 4 বিন্দু দিয়ে বৃত্তটি যায় বা বিন্দুগামী, যেহেতু 2, 4 বিন্দু, যেহেতু বৃত্তটি পুরোটা ভাবে লিখি, যেহেতু বৃত্তটি 2, 4 বিন্দুগামী। ওকে, 2, 4 বিন্দুগামী হলে আমি যদি x এর জায়গায় 2 বসাই, তাহলে 2a² + y এর জায়গায় 4 বসাইলে 4a², x এর জায়গায় 2 বসাইলে 4g, y এর জায়গায় 4 বসাইলে 8f প্লাস c = 0। তার মানে এখানে পাচ্ছি 4g + 8f প্লাস এখানে কি পাচ্ছি 2 2 গুণে 4, 4 4 16, তার মানে 20। এখানে পাচ্ছি 20। আরেকটা কথা দেখেন, c এর মান কিন্তু আমি ইতিমধ্যে 0 আগে পেয়ে গেছি, সেই মানটা বসিয়ে দিলে c আর নাই এখানে। তার মানে g আর f থাকে, এখানেও g আর f আছে। এটাকে যদি আমি 3 নং দেই বা 2 নং দেই, অর্থাৎ এটা 2 নং দেই, এটাকে 3 নং দেই, তাহলে দেখেন 3 আর 2 যোগ করে কিন্তু আমি কোনো না কোনো ভাবে f এবং g বাদ দিতে পারি। আচ্ছা, f যদি বাদ দিতে চাই তাহলে এটা 2 দ্বারা গুণ করে দিই। ওকে, তাহলে আমি বললাম যে 1 নংয়ের সাথে 2 গুণ বিয়োগ, কারণ কেন বিয়োগ করতে হবে, এইটাও পজিটিভ এইটাও পজিটিভ। ওকে, তাহলে বিয়োগ যদি আমি দেই 3 নং ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখেন এটার সাথে আপনি 3 কত 2 গুণ করতেছেন 6 -6 আর এইটা করতেছেন বিয়োগ ওই জি থেকে এই জি, কারণ 3 নং বিয়োগ করতেছেন। তাহলে -6 এটার সামনে মাইনাস আসবে, -4 আসবে -10g, এটা 2 দ্বারা গুণ করলে 8f, এখানেও 8f আছে, একটা দিয়ে একটা বিয়োগ করলে 12, এটাকে 2 দ্বারা গুণ করলে 24 থেকে 20 বিয়োগ করতেছেন, তাহলে থাকতেছে কত 4, তাহলে +4 = 0। তার মানে হচ্ছে -10g = -4, তার মানে g = -4/10, তার মানে g এই দুটাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি দুই পাশ থেকে -12, তার মানে হচ্ছে 2/5। g এর মান পেয়ে গেলাম 2/5। এবার f এর মানটা আমাদের পাইতে হবে। f এর মানটা আমাদের পাইতে হবে। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। আচ্ছা, তাহলে f এর মানটা পাওয়ার জন্য দেখেন আমি যদি কোন একটা এই ছোট সমীকরণে বসে বা এটাই বসে, যে কোনো একটা বসাই, একে বসাবো বা তিনে যে কোনো একটা বসে, তাহলে 3 নং ইমপ্লাইজ দ্যাট। আচ্ছা, g এর মান 4 × 2/5 + 8f + 20 = 0, তার মানে হচ্ছে
আমরা বিষয়টাকে এমন করতে পারি, সবার থেকে একটা 4 বাদ দিয়ে দিতে পারি, সবার থেকে 4, এটাও 4 আছে, এটাও 4 আছে, এটাও 4 আছে, তাহলে 2 ভাগ 5 প্লাস 2f প্লাস 10 ইকুয়াল টু 0। একটু ছোট করে নিলাম হিসাবটা, 2f ইকুয়াল টু মাইনাস 10 মাইনাস 2 ভাগ 5, তার মানে হচ্ছে 2f ইকুয়াল টু 5 মাইনাস 50 মাইনাস 2। তার মানে বিষয়টা কি থাকতেছে এখানে, যে আমাদের 2f ইকুয়াল টু এখানে থাকতেছে 52 ডিভাইডেড 2, আর এই 2 যদি এখানে আসে তাহলে হবে 10। তার মানে আরেকটা 2 দ্বারা কাটাকাটি f ইকুয়াল টু এখানে 2 দ্বারা কাটাকাটি করলে এটা হবে মাইনাস 26, আর 26 না 25 দুগুণে 50, হ্যাঁ 26 আর নিচে হবে 5। তাহলে GFC তিনটার মান আমরা পেয়ে গেলাম। চার দ্বারা এখানে একটু ভুল হয়েছে, 4 দ্বারা গুণ করলে এখানে তো আসবে 5, তাহলে এখানে থাকবে 5, একটু ভুল হয়ে গেছে আমাদের, এখানে থাকবে 5, তাহলে এখানে হবে 25 মাইনাস 2 তার মানে হবে 27। আচ্ছা একটু ঠিক করে লিখি আবার, তাহলে নিচে হচ্ছে 5, হিসাবগুলো কিন্তু অত্যন্ত ঠিক রাখতে হবে, যে যার যার মতো করে, না হলে কিন্তু হবে না। তাহলে এখানে 2f ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 2f ইকুয়াল টু মাইনাস 27 ভাগ 5, এই 2 যদি নিচে নিয়ে আসি তাহলে একসাথে 10 লিখে দিতে পারি। এবার এই বৃত্তের সমীকরণে আপনি GFC এর মানগুলো বসিয়ে দেন। আমি যদি এখানে উপরে বসিয়ে দেই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2z, z এর মান হচ্ছে 2 ভাগ 5 ইনটু x প্লাস 2f, f এর মান কত পাচ্ছি মাইনাস 27 ভাগ 10, তারপরে ইনটু y প্লাস c এর মান পাচ্ছি কত 0 ইকুয়াল টু 0। তার মানে দেখেন সবচেয়ে বেশি এটাকে 2 দিয়ে কাটলে কিন্তু এখানে 5 হয়, তাহলে আমি কিন্তু এখন সবাইকে 5 দ্বারা গুণ করে দিই, তাহলে 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার, এই 5টা কিন্তু বাদ হয়ে গেছে গুণ করা, তার মানে এখানে থাকতেছে 4x, এই 5টা বাদ হয়ে গেছে মাইনাস 27y ইকুয়াল টু 0। এটা একটু খেয়াল করেন, যশোরপুর 2019 এর খ নম্বর কোশ্চেন এরকম যেটা উদ্দীপক দেওয়া আছে, এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে 2 নং। এখন আমাদের খ নম্বরে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো আমি মনে করি বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি কিন্তু এটা করব না, আমি আগে বলে আসছি। দেখেন কি লাগছে, নির্ণয় করো যার 1 নং বর্ণিত বৃত্তের কেন্দ্র। আচ্ছা 1 নং বর্ণিত বৃত্তের কেন্দ্রটা একটু হিসাব করেন তো, এটাকে -2 দিয়ে ভাগ করলে পাচ্ছেন 1, এটাকে -2 দিয়ে ভাগ করলে পাচ্ছেন 2, এই কেন্দ্র দিয়ে যায়। তার মানে এই রেখার মধ্যে আপনি এটা বসিয়ে দিবেন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে আপনার একটা নং। এরপরে কি বলছে, এক নং বর্ণিত বৃত্তের কেন্দ্র বসালে 32 বিন্দু দিয়ে যায়, আবার 32 বিন্দু দিয়ে যায়, তাহলে 32 বিন্দু বসালে আপনি এটার মধ্যে পাবেন 9 3 স্কয়ার, এখানে পাবেন 2 স্কয়ার মানে 4, এখানে 3 মানে হচ্ছে 6g, এখানে 2 মানে হচ্ছে 4f প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নং। এরপরে খেয়াল করেন, এবং x অক্ষকে স্পর্শ করে, এবং কি করে x অক্ষকে স্পর্শ করে। এখন x অক্ষকে স্পর্শ করলে আমরা একটা শর্ত জানি, যে শর্তটা হচ্ছে x অক্ষকে স্পর্শ করার শর্ত আমরা আগে বলে আসছি g স্কয়ার ইকুয়াল টু c। এই দুইটা সমীকরণের মধ্যে c আছে, তাহলে আপনি একটা থেকে আরেকটা বিয়োগ করেন, বিয়োগ করার পরে gfc, এবং এই একটা শর্ত এবং এই দুইটা শর্ত, এই দুইটা শর্তের মধ্যে আপনি যদি কাটাছেড়া করতে চান তাহলে এই শর্তটা চূড়ান্তভাবে কি দাঁড়াচ্ছে, 2 1 2 গুণ 4 মানে 5। তাহলে এখানে আলটিমেটলি ধরেন এই 5টাই পাশে নিয়ে আসলাম -5, এটা এক গুণ, আর এখানে 9 আর 4 13, ধরেন যে 13টাই পাশে নিয়ে আসলাম, তাহলে -13, এটা 2 নং। এই হচ্ছে 1 আর 2। এখন 1 আর 2 এবং আরেকটা শর্ত, যেহেতু x অক্ষকে স্পর্শ করে তাহলে g স্কয়ার ইকুয়াল টু c। দেখেন তো এখানে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ দেন তো আপনি, দেখেন 2 নং বিয়োগ 1 নং ইমপ্লাইজ দেখেন, আমি কিন্তু পুরো অঙ্কটা করতেছি না, সাজাই দিছি, আপনারা একটু বড় করে করতে হবে। এটা থেকে যদি এটা বিয়োগ দেন তাহলে এখানে 4g থাকে, এটা থেকে এটা বিয়োগ দিলে বাদ, এটা থেকে এটা বিয়োগ দিলে তাও বাদ, ওই পাশে থাকে -13 -5, -5 মানে হচ্ছে এই পাশে থাকবে 8 -8, -13 থেকে -5 এর আবার মাইনাস করা হচ্ছে, তাহলে ডাবল মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে। তার মানে এখানে থাকতেছে 4g মানে g ইকুয়াল টু -2। আবার আমরা জানি x অক্ষকে স্পর্শ করা, x অক্ষকে স্পর্শ
স্পর্শ করায় আমরা বলতে পারি যে জি স্কয়ার ইকুয়াল টু সি। তার মানে সি এর মান হচ্ছে -2 স্কয়ার মানে হচ্ছে 4। এবার আপনি সি এর মানও পাইছেন, জি এর মানও পাইছেন, যে কোনো একটা নঙে বসান পেয়ে যাবেন, সেটা আপনি বৃত্তের মধ্যে বসায় দেবেন। ওকে, মোটামুটি করব না বলেও করে দিয়েছি অনেকখানি। আর আমি এটুকু বলার পরেও যদি আপনি পারেন না মনে হয়, তাহলে আপনার জন্য ইন্টারমিডিয়েট দরকার নেই। সত্যি কথা, তাহলে আপনি ইন্টারমিডিয়েট পড়ার উপযোগী নন। আচ্ছা, গ নাম্বার কোশ্চেন হচ্ছে 1 নং এ বর্ণিত 1 নং বৃত্তের স্পর্শকের সমীকরণ। এই বৃত্তের স্পর্শকের ধরলাম এই বৃত্তটা এই হচ্ছে 1 নং বৃত্ত। বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? 1 এবং 2 আমরা বের করেছিলাম 1 নং এ বর্ণিত বৃত্তের কেন্দ্রের। আচ্ছা, বের করলাম। বলছে 1 নং বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা 2 নং রেখার উপর লম্ব। ধরে নিলাম 2 নং রেখাটা ঠিকঠাক ভাবে আঁকতেছি না, আমরা ধরে নিতে সেটা এখানে নিয়েছি। হতে পারে রেখাটা এই অ্যাঙ্গেলে থাকবে, এই অ্যাঙ্গেলে থাকবে, এই অ্যাঙ্গেলে, যেই ভাবে থাকে থাকুক, আমি এই জায়গায় কল্পনা করে কাজটা করে নিই আমার, কারণ আমি এটা চিত্রে দেখাবো না। এখন এই বৃত্তের স্পর্শক যেগুলো এই রেখার উপর লম্ব, ধরলাম স্পর্শকগুলো এই, স্পর্শকগুলো এই। আমি কিন্তু এটা ঢাকা বোর্ড 2019 করে দিয়েছি, তাহলে এটা আমার করার দরকার নেই। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, ব্যাসার্ধটা কত হবে? √g² + f² - c, এবং এই c এর সাথে আরেকটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেছে। তার মানে এটা √9 মানে 3, এটা ব্যাসার্ধটা 3। আচ্ছা, সেখানে একটু ভালো ডিটেইলস দেখা আছে, করে দিয়েছি, এখানে একটু বলে দিচ্ছি। দেখেন, এই রেখার উপরে কিন্তু এই স্পর্শকগুলো লম্ব, এটা প্রশ্ন বলেই দিয়েছে। তার মানে হচ্ছে এই রেখার লম্ব রেখাগুলি হচ্ছে স্পর্শক রেখা। তাহলে আমি এই রেখাটার লম্ব রেখাটা নির্ণয় করি। এটা লম্ব রেখাটা হচ্ছে x এর সহগ y এর গায়ে, y এর সহগ x এর গায়ে প্লাস k। এখানে আগে থেকে মাইনাস আছে, আরো একটা মাইনাস দিয়ে আমরা জিরো করে দিব। ধ্রুবপদে মাইনাস থাকুক প্লাস থাকুক, অলওয়েজ প্লাস k দেব। এটা হচ্ছে লম্ব রেখা। এখানে একটা বিষয় চিন্তা করেন, এইটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, যেটা হচ্ছে 3। আমরা সেখানে দেখেছিলাম একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব কিভাবে বের করব। এই বিন্দু থেকে স্পর্শক রেখা কত একক দূরে আছে, এটা আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সেটা সূত্রের মাধ্যমে কিভাবে বের হয়, আমরা প্রথমে রেখাটা লিখব 4x + 3y + k। কিন্তু x ও দিব না, y ও দিব না, x এর জায়গায় যে বিন্দু থেকে লম্ব দূরত্ব, দেখেন এইটা মানেই কিন্তু এই লম্ব রেখাটা। তাহলে এই রেখার লম্ব দূরত্ব বের করতেছি। লম্ব দূরত্ব বের করার সিস্টেম হচ্ছে রেখাটা লিখব, কিন্তু রেখার x এর জায়গায় যে বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করি সেই বিন্দুটা দিব, y এর জায়গায় যে বিন্দু থেকে লম্ব দূরত্ব নির্ণয় করি সেই বিন্দুটা দিব। √x এর সহগ স্কয়ার + y এর সহগ স্কয়ার। এটাই হচ্ছে কিন্তু এই লম্ব দূরত্ব, যেটা ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধটা হচ্ছে 3, যেটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা 3, এবার আমরা পেয়ে যাই। তাহলে 4 এবং 6, তার মানে 10। 10 + k = মডুলাস থাকবে এখানে, দেখেন 4 4 16 3 3 মানে 25 5, ওই পাশে হচ্ছে 15। তার মানে হচ্ছে k + 10 = ±15। কেন প্লাস মাইনাস হয়? মডুলাস উঠে গেলে এক পক্ষে প্লাস মাইনাস হয়। যদি কোনো ধরনের এরকম ধ্রুবক সংখ্যা মানে k a b c x y না থাকে, তাহলে কিন্তু আমরা মডুলাস এমনিতে উঠিয়ে দিতে পারি। তাহলে এখানে k = +-15 -10। তার মানে k = এখানে +15 -10, সেই হিসাব করলে 5, আর যদি -15 তাহলে -25। তাহলে এখন আমরা বলতে পারি এটা স্পর্শরেখা মানে আমরা k এর জায়গায় মানগুলো বসিয়ে দিই। তাহলে 4x + 3y + 5 = 0। আবার হচ্ছে যে 4x + 3y - 25 = 0। করব না বলেও সবটা করে দিয়েছি। এখান থেকে একদম পুরোটুকু আমার অঙ্ক, উপর দিয়ে শুধু এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধটা আপনাকে একটু লিখতে হবে, যেটা আমি লিখে দিয়েছি। এরপরে আমরা যে বোর্ডটা করব, এরপরে আমরা করব 2018 সালের বোর্ড কোশ্চেন।